আমি মানুষ ভালোবাসি। স্বামী চেতনানন্দ। স্বামীজির প্রেমের কাহিনী। 1893 সালে আমেরিকা যাওয়ার প্রাক্কালে আবুরু স্টেশনে স্বামীজির সঙ্গে স্বামী ব্রহ্মানন্দ ও স্বামী তুরীয়ানন্দের সাক্ষাৎ হয়। তিনি বলেন, আমি সমস্ত ভারতবর্ষ ঘুরেছি, কিন্তু ভাই, সর্বত্রই আমি জনসাধারণের ভয়াবহ দুঃখ দারিদ্র্য স্বচক্ষে দেখেছি। দেখে আকুল হয়েছি। চোখের জল বাধা মানেনি। আমার দৃঢ় বিশ্বাস জন্মেছে, প্রথমে এদের দুঃখ দারিদ্র্য দূর না করে এদের ধর্মের কথা শুনিয়ে কোনো লাভ হবে না। এই কারণে জনসাধারণের মুক্তির উন্নতর উপায়ের সন্ধানে আমি এখন আমেরিকা চলেছি। এদিনের ঘটনা প্রসঙ্গে রোমারোনা আরও লিখেছেন, নরেন বলিয়া উঠেন, হরিভাই, তোমাদের এই তথাকথিত ধর্মটাকে আমি বুঝতে পারিলাম না। রক্তের দ্রুত প্লাবনে তার মুখ লাল হয়ে ওঠে। তার সমগ্র সত্তায় বিষাদ ও আকুল আবেগের একটা গভীর প্রকাশ ঘটে। তিনি তার একখানি কম্পিত হাত বুকের উপর রেখে বলেন, আমার মনটা কিন্তু আরও অনেক বড় হয়েছে। আমি অপরের দুঃখ বেদনা অনুভব করতে শিখেছি। বিশ্বাস করো, বড় বেদনার সঙ্গেই আমি অনুভব করেছি। আবেগে নরেনের কণ্ঠরুদ্ধ হলে তিনি নীরব হন। তাঁর দুই গণ্ড দিয়ে অশ্রু অনর্গল বইতে থাকে। স্বামী তুরীয়ানন্দ অনুরূপ আরেকটি ঘটনার বর্ণনা দেন, যা ঘটেছিল আমেরিকা থেকে ফেরার পর বলরাম বসুর বাড়িতে। আমি স্বামীজির সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। গিয়ে দেখলাম তিনি বারান্দায় পিঞ্জরাবদ্ধ সিংহের মতো পায়চারি করছেন। তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন। আমাকে লক্ষ্য করেননি। মীরাবাইয়ের একটা বিখ্যাত গান গুনগুন করে গাইতে লাগলেন। অশ্রুতে তাঁর দুই চক্ষু ভরে গেল। তিনি থেমে আলিশার উপর ভর দিয়ে দুই হাতে মুখ ঢেকে ফেললেন। তার কণ্ঠস্বর স্পষ্টতর হলো। বারবার বললেন, ওরে, আমার দুঃখের কথা কেউ বোঝে না। আবার বললেন, দুঃখ যে পেয়েছে, দুঃখ কি সেই বোঝে। একটা তীরের মতো তাঁর কণ্ঠস্বর আমাকে বিদ্ধ করল। তাঁর দুঃখের কারণ আমি বুঝতে পারলাম না। তারপর যেন চকিতে বুঝলাম, তার মধ্যে যে করুণা তাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল, তারই রক্তধারা তার চোখের জল হয়ে প্রায় বিগলিত হতো। দুনিয়ার লোক তা জানত না। এই মানব প্রেম স্বামীজিকে ঘর ছাড়া দেশ ছাড়া করল। তিনি আমেরিকায় গেলেন মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারতবাসী, চণ্ডাল ভারতবাসী, ব্রাহ্মণ ভারতবাসীর জন্য। আমেরিকা থেকে 19/3/1894 তারিখে তিনি স্বামী রামকৃষ্ণানন্দকে লেখেন, খালি পেটে ধর্ম হয় না। গুরুদেব বলতেন না, ওই যে গরিবগুলো পশুর মতন জীবনযাপন করছে, তার কারণ মূর্খতা। পাজি বেটারা 4 যুগ ওদের রক্ত চুষে খেয়েছে আর 2 পা দিয়ে দোলেছে। আমাদের যাত্রা নিজেদের বিশেষত্ব হারিয়ে ফেলেছে। সেই জন্যেই ভারতে এত দুঃখ কষ্ট। নিজ জাতকে তুলতে হবে। ধর্ম ঠিক পালন না করার দরুনই এইসব দোষ দেখা যায়। সুতরাং ধর্মের দোষ নয়, লোকেরই দোষ। পয়সার চেষ্টায় তারপর ঘুরলাম। ভারতবর্ষের লোক পয়সা দেবে, তাই আমেরিকায় এসেছি। নিজে রোজগার করব, করে দেশে যাব, আর আমার বাকি জীবন এই উদ্দেশ্য সিদ্ধির জন্য নিয়োজিত করব। শিকাগোতে ধর্ম সম্মেলনের সাফল্যের রাতে সিস্টার লায়নদের বাড়িতে নরম বিছানায় তিনি ঘুমোতে পারলেন না। মেঝেতে শুয়ে দুঃখে কেঁদে বললেন, না, আমার স্বদেশ যে কালে অবর্ণনীয় দারিদ্র্যে নিপীড়িত, সেকালের মান যশের আকাঙ্ক্ষা কে করে? গরিব ভারতবাসী আমরা দুঃখময় অবস্থায় এমনি পৌঁছেছি যে লক্ষ লক্ষ জন এক মুষ্টি অন্যভাবে প্রাণ ত্যাগ করি, আর এদেশের লোকেরা ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। ভারতের জনতাকে কে উঠাবে? কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি।
স্বামীজি কেবল ভারতবাসীদেরই ভালোবাসেননি, পাশ্চাত্যবাসীদের প্রতি তাঁর ছিল অপরিসীম ভালোবাসা। তিনি ছিলেন বিশ্ব মানব। তিনি নিজ মুখে বলেছেন, আমি ইয়াঙ্কিদের ভালোবাসি। একবার এক আমেরিকান মহিলা হেপ ফিভারে কষ্ট পাচ্ছিলেন। তার কষ্ট দেখে স্বামীজি বললেন, আপনার হাত দুটি আমার হাতের উপর রাখুন। তারপর তিনি চোখ বুজে গভীর ধ্যানে মগ্ন হলেন। তার হাত দুটি ঠান্ডা হয়ে গেল। তারপর তিনি চোখ খুলে দেখে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। সঙ্গে সঙ্গে মহিলাটির ফিভারও চলে গেল। কোথায় বলে, শাসন করা তারই শোভা পায় যে ভালোবাসে। স্বামীজি কখনো কখনো পাশ্চাত্যবাসীদের ভোগবাদকে তীব্র ভাষায় সমালোচনা করেছেন। তারপর বলেছেন, তোমাদের মঙ্গলের জন্যই এসব কথা বলি। আজ তোমরা আমাকে অভিশাপ দিতে পারো, কিন্তু কাল তোমরা আমাকে আশীর্বাদ করবে। তিনি ছিলেন হৃদয়বান, নিঃস্বার্থ প্রেমিক। সিস্টার ক্রিস্টিন লিখেছেন, স্বামীজির প্রেম ও করুণার পরিচয় আমেরিকাতেও অসংখ্য ক্ষুদ্র ঘটনার ভিতর দিয়ে পাওয়া গেছে। তিনি একবার জনৈক ব্যক্তির কাছে ফরাসি ভাষা শিখতে আরম্ভ করেন। কারণ জিজ্ঞাসা করায় বলেন, আহা, ওই বেচারির উপায়ের আর কোনো সংস্থান নেই। একবার বেদান্ত সমিতির অন্তর্ভুক্ত একজন চরিত্রের দুর্বলতাবশত সমিতি তহবিল থেকে চুরির অভিযোগে অভিযুক্ত হন। স্বামীজি তা শুনতে পেয়ে বলেছিলেন, ব্যাপারটা চাপা দিয়ে দাও, আমি ও টাকাটা পুড়িয়ে দেব। স্বামীজি তার সংক্ষিপ্ত জীবনের শ্রেষ্ঠ 5টি বছর পাশ্চাত্যবাসীদের উপহার দিলেন। তিনি যেভাবে খেটেছেন তা তার নিজের চিঠি পড়লে জানা যায়। লন্ডন থেকে 18/11/1895 তারিখে স্বামীজি আলাসিঙ্গাকে লেখেন, বাস্তবিক আমি অবিরাম কাজ করে করে ক্লান্ত হয়ে পড়েছি। যেরূপ পরিশ্রম করছি, আর কোনো হিন্দুকে এরূপ করতে হলে সে এতদিন রক্তবমি করে মরে যেত। স্বামীজির বহু বক্তৃতা ও ক্লাসের বর্ণনা আমরা হারিয়েছি। 1893 জুলাই থেকে 1895 অক্টোবর পর্যন্ত স্বামীজি বক্তৃতা ও ক্লাসের বিবরণ বিভিন্ন পত্রিকার রিপোর্টার বা কোনো ব্যক্তির ব্যক্তিগত রিপোর্ট থেকে আমরা জানতে পারি। 1895 অক্টোবরের শেষে লন্ডনে স্বামীজি 4 যোগের উপর ধারাবাহিক ক্লাস ও বক্তৃতা শুরু করলেন। তারপর 6 ডিসেম্বর নিউ ইয়র্কে পৌঁছালেন। তখন আমেরিকান ভক্তেরা স্বামীজির বক্তৃতা ও ক্লাস রেকর্ড করার জন্য গুডউইনকে স্টেনোগ্রাফার রূপে নিয়োগ করলেন। এই কালে স্বামীজি প্রতিদিন দুবেলা ক্লাস নিতেন এবং রবিবারে বক্তৃতা দিতেন। এই ক্লাস ও বক্তৃতাগুলি রূপ নিল কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ ও জ্ঞানযোগ রূপে। 1896 সালটা খুব ফলপ্রসূ হলো। 10/12/1895 তারিখে স্বামীজি মিসেস অলিবুলকে লিখলেন, আমি এখন এক মনে লিখতে আরম্ভ করেছি, কারণ আমি এমন কতগুলি পাঠ্যপুস্তক লিখে ফেলতে চাই যেগুলি আমি চলে গেলে আমার কাজের ভিত্তিস্বরূপ হবে। তার পূর্বে আমাকে 4খানি ছোট ছোট বই তাড়াতাড়ি শেষ করতে হবে। 10/2/1896 তারিখে মেরি হেলকে লিখলেন, নিরন্তর কাজ করার ফলে এবছর আমার স্বাস্থ্য খুবই ভেঙে গেছে, স্নায়ুগুলো খুব দুর্বল হয়ে পড়েছে। এই শীতে আমি এক রাত্রিও ভালোভাবে ঘুমাইনি। স্বামীজি এভাবে পাশ্চাত্যবাসীদের জন্য রক্তমক্ষণ করলেন। একেই বলে ভালোবাসা। এটা আই লাভ ইউ, আই মিস ইউ রূপ মুখের ভালোবাসা নয়। আমেরিকায় ভ্যালেন্টাইন ডেতে ডায়মন্ড, গোলাপ, চকোলেটের জন্য $4 বিলিয়ন ব্যয় হয়। অনেকে ভাবেন এটাই ভালোবাসার লক্ষণ। প্রকৃত ভালোবাসার দার্শনিক ব্যাখ্যা রয়েছে আমাদের উপনিষদে। আত্মনস্তু কামায় সর্বং প্রিয়ং ভবতি। কেবল আত্মার জন্য স্বামী, স্ত্রী, সন্তান, অর্থ সব কিছু প্রিয় হয়। 1897 সালে স্বামীজি ভারতে ফিরলেন। লেকচার্স ফ্রম কলম্বো টু আলমোড়া পড়লে বোঝা যায় স্বামীজি নিদ্রিত ভারতকে কিভাবে জাগালেন। উফ,
কী উৎসাহ, কী উদ্দীপনা সন্ন্যাসী বিবেকানন্দকে নিয়ে ক্রমশ।